অবসাদের অন্যতম প্রধান কারণ একঘেয়েমি। উদাহরণ হিসেবে একজনের নাম বলতেই হয়। ধরুন এলিসের কথাটাই। আপনার বাড়ির পাশেই থাকেন, পেশায় সে স্টেনোগ্রাফার। এক রাতে সে বাড়ি ফিরল অবসাদে প্রায় ভেঙে পড়া মাথার যন্ত্রণা নিয়ে। মায়ের অনুরোধে সে খেতে বসলো, কিন্তু খেতে পারল না। তখনই টেলিফোন বেজে উঠল। ওর এক বয়ফ্রেন্ড ফোন করেছিল, সে নাচের আসরে যেতে আমন্ত্রণ জানাচ্ছে। আনন্দে চোখ উজ্জ্বল হয়ে উঠল এলিসের। ওর মন চনমনে হয়ে উঠল। তাড়াতাড়ি উপরে গিয়ে পোশাক পাল্টে ও ছুটল। এরপর রাত 3টা পর্যন্ত নাচ গান করে বাড়ি ফিরল এলিস, কিন্তু ক্লান্তির কোনো চিহ্নই ছিল না তার। তাহলে কি 8 ঘন্টা আগে এলিস ক্লান্ত ছিল না? নিশ্চয় ছিল। সে অবসাদে ভেঙে পড়েছিল কারণ নিজের কাজে ওর একঘেয়েমি এসেছিল। এরকম আরও হাজারো এলিসকে খুঁজে পাওয়া যাবে। আপনিও এদের মধ্যে একজন হতে পারেন। এটা সত্য যে আপনার আবেগজনিত মনোভাবই শারীরিক পরিশ্রমের চেয়ে অবসাদ সৃষ্টির জন্য বেশি দায়ী। কয়েক বছর আগে জোসেফি বার্মাক আর্কাইভস অফ সাইকোলজিতে এক প্রবন্ধে বুঝিয়েছিলেন একঘেয়েমি কেমন করে অবসাদ সৃষ্টি করে। একটা পরীক্ষার মধ্য দিয়ে তিনি এটা জানান। ডক্টর বার্মাক কিছু ছাত্রকে কোনো একটা পরীক্ষার কাজে লাগিয়েছিলেন। সেটা তিনি জানতেন তাদের কণামাত্রও আগ্রহ ছিল না। ফলাফল কি হলো? ছাত্ররা অভিযোগ করলো তারা অবসাদগ্রস্ত, মাথার যন্ত্রণায় আক্রান্ত, চোখ টাটানিতে বিরক্ত, আর তাদের ঘুম পাচ্ছিল। কোনো কোনো ক্ষেত্রে তাদের পেটেও গোলমাল হয়। সবটাই কি কল্পিত? না। বিপাকী পরীক্ষায় দেখা যায় যে শরীরে রক্তের চাপ আর অক্সিজেন গ্রহণ করা কোনো মানুষ একঘেয়েমি বোধ করলে কমতে থাকে, অথচ সে কাজে আগ্রহ আর আনন্দ বোধ করার সঙ্গে সঙ্গেই বিপাকীয় ক্রিয়া বেড়ে যায়। আমরা যখন পছন্দসই আর উত্তেজনাময় কাজ করি তখন কদাচিৎ আমরা অবসাদগ্রস্ত হই। উদাহরণ হিসেবে ধরুন, আমি কিছুদিন আগে কানাডিয়ান রকি পর্বত এলাকার লুইজি হ্রদ অঞ্চলে ছুটি কাটাতে গিয়েছিলাম। সেখানে বেশ কিছুদিন আমি প্রবাল খাড়ি বরাবর মাছ ধরছিলাম। এই আনন্দ করতে গিয়ে আমার মাথার চেয়েও উঁচু সব ঝোপঝাড়ের মধ্য দিয়ে পথ করে চলেছিলাম। গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়েছিলাম, অথচ টানা 8 ঘন্টা পরিশ্রম করার পরেও এতটুকু ক্লান্ত হয়নি। এমন হওয়ার কারণ কি? কারণ হলো উত্তেজনা আর দারুণ আনন্দ ছিল। দারুণ কাজ করছি বলে আমি ভাবছিলাম। মস্ত আকারের 6টা ট্রাইড মাছ ধরেছিলাম। ধরুন যদি মাছ ধরতে ধরতে আমার একঘেয়েমি আসতো, তাহলে আমার মনোভাব কেমন হতো? তাহলে এমন পরিশ্রমের পর 7000 ফিট উপরে আমাকে অবশ্যই অবসাদে ভেঙে পড়তে হতো। পাহাড়ে চড়ার মতো পরিশ্রমসাধ্য কাজ একঘেয়েমি পরিশ্রমের চেয়ে ঢের বেশি অবসাদগ্রস্ত করে দেয়। একটা উদাহরণ দিচ্ছি। মিনিয়াপোলিসের মিএসএইস কিংম্যান ব্যাপারটা আমাকে জানান। 1943 সালের জুলাই মাসে কানাডা আলপাইন ক্লাবের প্রিন্স অফ ওয়েল রেঞ্জার্সের কিছু সৈনিক পর্বত আরোহণ শেখানোর জন্য কিছু পথ প্রদর্শক দিতে অনুরোধ জানায়। মিস্টার কিংম্যান ছিলেন ওই সৈন্যদের পর্বত আরোহণ শেখানোর জন্য একজন শিক্ষক আর গাইড। তিনি আমাকে বলেছিলেন ওইসব গাইডদের বয়স ছিল 42 থেকে 59 বছর। তারা ওইসব তরুণ সৈন্যদের হিমবাহ আর তুষার স্তূপের উপর দিয়ে প্রায় 40 ফুট উঁচু খাড়া চূড়াতে নিয়ে যান। সেখানে তাদের ভয়ঙ্কর বিপজ্জনক পথে যেতে হয়। কোনো রকম পা রাখা যায় এমন পথেও উঠতে হয়। তারা কানাডিয়ান রকি পর্বতের উচ্চ শিখরে, তার নামকরণ হয়নি এমন সব শিখরেও ওঠেন। কিন্তু 15 ঘন্টা ধরে এই পর্বতারোহণের পর স্বাস্থ্যবান তরুণ সৈন্যরাও প্রায় অবসাদে ভেঙে পড়ে। ওদের ওই অবসাদ কি আগেকার কঠিন শিক্ষায় মজবুত না হয়ে ওঠা পেশির জন্য? যারা কমান্ডো ট্রেনিং গ্রহণ করেছে তারা কথাটা শুনে হেসে উঠলেন। না, তারা অবসাদগ্রস্ত হয়েছিল পাহাড়ে চড়ার একঘেয়েমির জন্য। তাদের কেউ কেউ এমন ক্লান্ত হয়ে পড়ে যে খাবার জন্য অপেক্ষা না করেই তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের পথ প্রদর্শকরা, যারা সৈন্যদের চেয়ে বয়সে 2 বা 3 গুণ বড়, তারা কি ক্লান্ত হয়? হ্যাঁ, তারা ক্লান্ত হলেও ভেঙে পড়েনি। তারা নৈশভোজ সেরে ঘন্টার পর ঘন্টা গল্পগুজব করে নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা করে চলছিল। তারা ভেঙে পড়েনি কারণ তাদের আগ্রহ ছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর বরাডওয়ার্ড থর্নডাইক অবসাদ নিয়ে পরীক্ষা করার সময় কিছু তরুণদের প্রায় 1 সপ্তাহ ঘুমাতে দেননি। নানা উৎসবজনক কাজে ব্যস্ত রাখে। নানা রকম পরীক্ষার পর তিনি ঘোষণা করেন, একঘেয়েমি হলো কাজের উৎসাহ কমে আসার কারণ। আপনি মানসিক শ্রম করে থাকলে তাহলে আপনাকে কাজের পরিমাণ আপনাকে অবসাদগ্রস্ত করে তোলে না। যে কাজ আপনি করেন না তাই আপনাকে অবসাদগ্রস্ত করে তোলে। যেমন ধরুন গত সপ্তাহের কথাটাই। সে সময় আপনি হয়তো বারবার বাধাপ্রাপ্ত হন। কোনো কাজ শেষ হয়নি, চিঠির জবাব দেওয়া হয়নি, সাক্ষাৎ করা হয়নি, সবই কেমন গোলমোলে হয়ে যায়। কিন্তু আপনি সেদিন কিছু না করেও বাড়ি ফিরলেন ক্লান্ত হয়ে, মাথায় যথেষ্ট যন্ত্রণা নিয়ে।
অথচ পরের দিন অফিসে সবই চমৎকার কাজকর্ম হয়। আগের 40 গুণ বেশি কাজ করেন আপনি। তা সত্ত্বেও ঝকঝকে সাদা টাটকা গার্ডেনিয়া ফুলের মতো হয়ে বাড়ি ফেরেন। আপনার এই রকমের অভিজ্ঞতা নিশ্চয় হয়েছে আমারও। এর থেকে কি শিক্ষা পাচ্ছি আমরা? এই শিক্ষা যে আমাদের অবসাদ আসে কাজের জন্য নয়, বরং ভাবনা, চিন্তা, হতাশা আর বিরক্ত থেকে। এই পরিচ্ছেদ লেখার সময় আমি জেরোম কার্নের সঙ্গীতবহুল শো বাট নাটকটি দেখতে গিয়েছিলাম। নাটকের নায়কের মুখে শোনা যায়, একমাত্র ভাগ্যবান তারাই যারা কাজ করতে আনন্দ পায়। এরকম মানুষেরা ভাগ্যবান এই জন্যই যে তাদের রয়েছে অনেক বেশি ক্ষমতা, কম উদ্বেগ আর কম অবসাদ। কিন্তু এসব কথা জেনে লাভ কি? আপনার এতে করার আছেই বাকি। একজন স্টেনোগ্রাফারের কথা বলছি, ওকলাহোমার টুলচার। এই স্টেনোগ্রাফার কি বলেছিল শুনুন। তাকে সারা মাস ধরেই একঘেয়েমি ভরা কাজ করে চলতে হতো। তার কাজ ছিল কাগজপত্র গোছানো, চিঠিপত্র তৈরি রাখা, এই সব অত্যন্ত একঘেয়েমি কাজ বলে সে একদিন নিজে বাঁচার জন্যই কাজটা একটা আনন্দময় করে তুলবে বলে ভেবে নিল। নিজেই সে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলল। প্রতিদিন সকালে কতগুলো ফর্ম সে তৈরি করত সেগুলো গুনে রাখতে শুরু করলো। তারপর সেই সংখ্যা বিকেলের দিকে যাতে অতিক্রম করতে পারে তার ব্যবস্থা করা হলো। সে প্রতিদিনের হিসাব রেখে পরদিন যাতে অতিক্রম করতে পারে তার ব্যবস্থা করা হলো। সে প্রতিদিনের কাজের হিসাব রেখে পরদিন পেরিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করলো। এর ফল কেমন হয়েছিল? সে অল্প কদিনের মধ্যেই দপ্তরে বাকি স্টেনোগ্রাফারের চেয়ে অনেক বেশি কাজ করে ফেলতে লাগলো। কিন্তু তাতে তার কি হলো? সে প্রশংসা লাভ করলো? না। ধন্যবাদ পেল? না। পদোন্নতি পেল? না। মাইনে পেল? তাও না। তবে এর ফল তার অবসাদের ভাব কেটে গেল। সে পেল একঘেয়েমি ভরা জীবন থেকে মানসিক আনন্দ এবং আরও শক্তি, আনন্দ আর অবসর যাপনের সুখ। গল্পটা যে সত্যি সেটা আমার জানা, কারণ ওই মেয়েকেই আমি বিয়ে করেছি। আরও একজন স্টেনোগ্রাফারের গল্প শোনাচ্ছি। তিনিও একঘেয়েমি ভরা কাজের আনন্দময় করতে চেষ্টা চালিয়ে সফল হন। তিনি আমাকে নিজেই কাহিনী লিখে জানিয়েছেন, সেটা তার নিজের ভাষায় বলছি। আমাদের অফিসে স্টেনোগ্রাফারের সংখ্যা হলো 4 জন। 4 জন নানার জন্য চিঠিপত্র দেখাশোনা করে। আমাদের কাজের চাপে মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে পড়তে হয়। একবার একজন সহকারী অধিকর্তা আমাকে বড় চিঠি টাইপ করার কথা বললেন। আমি আপত্তি জানিয়ে বলি, কয়েকটি কথা শুধরে নিলে কাজটা চলতে পারে, নতুন করে টাইপ করতে হবে না। ভদ্রলোক আমাকে কথা শুনিয়ে জানালেন, আমার ইচ্ছা না থাকলে অন্য কাউকে দিয়ে তিনি টাইপ করিয়ে নেবেন। প্রচণ্ড রাগ করে আমি চিঠিটা নিলাম। হঠাৎ আমার মনে হলো, আমার জায়গায় থেকে কাজ করতে পারলে অনেকেই ধন্য হতো। তাছাড়া ঠিক এই রকম কাজের জন্য আমাকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এরপরে ভালো বোধ করতে লাগলাম। আচমকা মন ঠিক করে ফেললাম, যেন ভালো লাগে এমন মনোভাব নিয়ে এবার থেকে কাজ করব। যদিও মনে মনে আমার ঘৃণা হতো। তারপরেই আমি এই দারুণ জিনিস আবিষ্কার করে ফেললাম। আমি যদি কাজটা ভালোবাসি মনে করে কাজ করে যাই, তাহলে কিছুটা ভালো করে কাজ করতে পারবো। অতএব আমাকে কদাচিৎ বাড়তি কাজ করা দরকার হতো। আমার এই নতুন পদ্ধতির ফলে ভালো কর্মচারী হিসাবে আমার সুনাম হলো। এরপর যখন একজন বিভাগীয় সুপারিনটেন্ডেন্টের একজন প্রাইভেট সেক্রেটারি দরকার হলো, তখন তিনি আমাকেই চাইলেন, কারণ তার মতে আমি অসন্তুষ্ট না হয়ে বাড়তি কাজ করতে চাই এবং ঠিক এমনটাই তার দরকার। এভাবে শুধু মানসিক চিন্তাধারা বদলে ফেলেই দারুণ কিছু ঘটে গেল। এই এক দারুণ আবিষ্কার, অদ্ভুত কিছু এতে ঘটেছে। কয়েক বছর আগে হ্যারলান অ্যাওয়ার্ড এমন একটা সিদ্ধান্ত নেন যে তাতে তার জীবনধারা সম্পূর্ণ পাল্টে যায়। তিনি নিরস একটা কাজকে সরস করতে চেষ্টা করে। সত্যিই তার কাজটাই একঘেয়েমিতে ভরা ছিল। প্লেট সাফ করা, কাউন্টার ধোলাই করা, উঁচু ক্লাসের খাওয়ার ঘরে আইসক্রিম সরবরাহ করা ইত্যাদি যখন করত, তখন অন্য ছেলেমেয়েরা খেলাধুলা বা মেয়েদের সঙ্গে কুনটুসি করতে ব্যস্ত। হারলান হ্যাওয়ার্ড মনে প্রাণে তার কাজকে ঘৃণা করত, কিন্তু কাজটা যখন তাকে করে যেতেই হবে, তখন সে আইসক্রিম কি দিয়ে তৈরি সেটা জানবে বলে ঠিক করে ফেলল। তাছাড়া একটা আইসক্রিম আর একটা আইসক্রিমের চেয়ে কেনই বা ভালো। সে আইসক্রিমের রসায়ন পড়তে শুরু করলো আর পরে দক্ষতাও অর্জন করলো। খাদ্য রসায়ন সম্পর্কে তার আগ্রহ এতটাই বেড়ে উঠল যে শেষ পর্যন্ত সে ম্যাসাচুসেটস কলেজে ভর্তি হলো। এরপর যখন নিউ ইয়র্কের কোক এক্সচেঞ্জ কোক আর চকলেট সম্বন্ধে $100 পুরস্কার প্রতিযোগিতার ব্যবস্থা করলেন কলেজ ছাত্রদের জন্য, কে জয়ী হলেন জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, হারলান হ্যাওয়ার্ড। কাজকর্ম জোগাড় করতে না পেরে সে তার বাড়ি ম্যাসাচুসেটসের আমহারাস্টের 750 নর্থ প্লাজেন্ট স্ট্রিটে একটা ছোট গবেষণাগার খুলল।
কিছুদিনের মধ্যে দেশে একটা নতুন আইন চালু হলো যে দুধের মধ্যাকার জীবাণু গুনতে হবে। হারল্যান্ড হেওয়ার্ডকে কিছুদিনের মধ্যেই আমহারাষ্ট্রের অন্তত 20টা প্রতিষ্ঠানের দুধের জীবাণু গোনার কাজে দেখা গেল। তাকে 2জন সহকর্মীও রাখতে হলো। 25 বছর পরে এই ছেলেটি কি হবে জানেন? এখন যারা ব্যবসা পরিচালনা করে চলেছেন সেই সব মানুষ ততদিনে অবসর নেবেন বা হয়তো পরলোকে যাবেন, আর তাদের স্থান নেবেন আজকের হাস্য উজ্জ্বল কর্মচঞ্চল তরুণ ছেলেরাই। 25 বছর পরে আজকের হারল্যান্ড হেওয়ার্ড হয়ে উঠবে তার পেশায় একজন অতি বিখ্যাত মানুষ। অন্যদিকে তার সহপাঠীরা যাদের সে আইসক্রিম বিক্রি করত, তারা হয়তো বেকার থেকে সরকারকে অভিশপ্ত দিতে চলবে। হারল্যান্ড হেওয়ার্ডও হয়তো এরকম কোনো সুযোগ পেত না যদি না সে এটাকে একঘেয়েমি ভরা কাজকে আনন্দময় করে তুলতে চাইতো। বেশ কয়েক বছর আগে একজন তরুণ তার কাজ নিয়ে একঘেয়েমিতে আক্রান্ত হয়েছিল। তার কাজ ছিল কারখানার লেদে মেশিনের বল্টু তৈরি করা। ছেলেটির নাম ছিল শ্যাম। কাজ করতে ভালো লাগতো না বলেই শ্যাম কাজ ছেড়ে পালাতে চাইতো, কিন্তু তার ভয় ছিল অন্য কাজ যদি সে না পায়। কাজটা তাই করে যেতে হবে বলে শ্যাম ঠিক করলো কাজকে আনন্দময় করে তুলতে হবে। এই ভেবে সে তার পাশের মেশিন চালকের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল। দুজনে দেখতো কে বেশি বানিয়েছে। শেষ পর্যন্ত ব্যাপারটা ফোরম্যানের নজরে পড়ল। তিনি শ্যামের কাজের গতি দেখে দারুণ খুশি হয়ে তাকে আরও ভালো কাজে লাগালেন। এই হলো পরপর কতগুলো কাজের পদোন্নতি। 30 বছর পরে স্যামুয়েল ভকলিন হলেন বন্টুইন লোকোমোটিভ ওয়ার্কসের প্রেসিডেন্ট। তিনি সারা জীবন ধরে ওই মেকানিক থেকে যেতেন যদি না নিজের কাজকে আনন্দ করে তুলতে চাইতেন। বিখ্যাত বেতার সংবাদ ঘোষক এইচভি ক্যান্টেলবর্ন একবার আমাকে বললেন কিভাবে তিনি নিরস একটা লোককে আনন্দময় করে তোলেন। তার 22 বছর বয়স সময় তিনি জাহাজে আটলান্টিক পাড়ি দেন। কিছু গবাদি পশু তদারকির কাজ করেন। বাইসাইকেলে ইংল্যান্ডের পরিক্রমার পর প্যারিস শহরে পৌঁছান ক্যান্টেলবর্ন। নিজের ক্যামেরা মাত্র $5 বাধা রেখে তিনি প্যারিস সংস্করণ নিউ ইয়র্ক হেরাল্ডের একটা কাজে আবেদন করে বিজ্ঞাপন দেন। কাজও একটা জুটে যায়, ছবি দেখার স্টিরিওস্কোপ মেশিন বিক্রয়। মেশিনের কথা বয়স্ক লোকেরা সবাই জানে। দুটো ছবি ঘোরাতে থাকলে একটা হয়ে 30 স্তর ছবি হয়ে ওঠে। ক্যান্টেলবর্ন শেষ পর্যন্ত ওই মেশিন প্যারির দরজায় দরজায় ঘুরে বিক্রি করতে শুরু করলো। অসুবিধাও ছিল, কারণ ফরাসিতে তিনি কথা বলতে পারতেন না। তা সত্ত্বেও তিনি প্রথম বছরে $5000 কমিশন পেয়ে সে বছর ফ্রান্সের সবচেয়ে বেশি আয়ের বিক্রেতা হয়ে উঠলেন। ক্যান্টেলবর্ন আমাকে জানিয়েছিলেন এমন কাজ তার পক্ষে করা সম্ভব হয়েছিল একটা মাত্র কারণে। হার্ভার্ডে 1 বছর পড়াশোনা করার ফলে এই আত্মবিশ্বাস জন্ম নেয়। তাহলে ফরাসি ভাষা না জানা সত্ত্বেও এই আত্মবিশ্বাস তার এলো কী করে? আসলে কিভাবে বিক্রয় করার সময় কথাগুলো বলতে হবে সেটা তার বিনিয়োগকর্তা ফরাসিতে তাকে লিখে দেয়। লিখে দেওয়ার পর তিনি সেটা মুখস্থ করে রাখেন। কোনো বাড়ির দরজা ঘন্টা বাজিয়ে দিতে গৃহকর্তা দরজা খুললে ক্যান্টেলবর্ন সুন্দর উচ্চারণে সেই মুখস্থ করা ফরাসি কথা বলে মেশিনের ইঙ্গিত করতেন আর ছবি দেখাতেন। গৃহকর্ত্রী বাড়তি প্রশ্ন করলে তিনি শুধু টুপি খুলে বলতেন আমেরিকান আমেরিকান। তার সঙ্গে ফরাসি লেখাগুলোও তিনি দেখিয়ে দিতেন। গৃহকর্ত্রীরা আমোদ পেয়ে হাসতেন আর তার কাজও সমাধান হয়ে যেত। ক্যান্টেলবর্ন নিজেই স্বীকার করেছেন যে কাজটা আদৌ সহজ ছিল না। তাহলে তার কাজের সাফল্যের কারণ কি? সমাধান একটাই, নিজের কাজ সহজ করার অদম্য উৎসাহ আর আনন্দময় করে তোলা। প্রতিদিন সকালে বাইরে বেরোনোর আগে তিনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, ক্যান্টেলবর্ন, যদি খেতে চাও তাহলে এই কাজ তোমাকে করতেই হবে। আর যদি করতেই হবে তবে আনন্দেই সে কাজ করো না কেন। নিজেকে কোনো অভিনেতা ভেবে নাও আর মনে করো কোনো মজার চরিত্রের অভিনয় করছো। মিস্টার ক্যান্টেলবর্ন আমাকে নিজেই বলেছেন প্রতিদিনের এই স্বাগতোক্তি তাকে যে কাজে একদিন ঘৃণা করত তাতেই সফল হতে সাহায্য করেছে। আমেরিকান তরুণদের কাছে তার পরামর্শ হলো প্রতিদিন কাজে নামতে চাই। শারীরিক ব্যায়ামের মতো আমাদের দরকার মানসিক ব্যায়ামও। তাই প্রতিদিন কিছু স্বাগতোক্তি করা ভালো। এটা কি কোনো হাস্যকর ব্যাপার? মোটেও না, এটা সম্পূর্ণ মনোবিদ্যার ব্যাপার। আমাদের জীবন হলো আমাদের মন, যা তৈরি করে আমরা ঠিক তাই। ঠিকমতো কাজের মধ্য দিয়েই যে কোনো কাজ আপনি কম নিরাশ করে তুলতে পারেন। শুধু ভাবতে চেষ্টা করুন কাজকে আনন্দময় করে তুলতে পারলে বদলে কি পাবেন আপনি। একবার ভাবুন, এতে আপনার জীবনে আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে পারে, কারণ আপনি আপনার জাগ্রত থাকার সময়ের শুধু অর্ধেকটাই কাজে ব্যয় করেন। মনে রাখার চেষ্টা করুন, আপনার কাজকে আনন্দময় করে তুললে তাতে পদোন্নতি বা আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তা না হলেও অন্তত আপনার দৈনন্দিন অবসাদ দূর হয়ে আনন্দের পরশ পেতে পারেন। সুতরাং নিজেকে নিয়ে ভাবুন, নিজের ইচ্ছাশক্তিকে প্রায়োরিটি দিন। বিরক্তি আর ক্লান্তি বাদ দিয়ে নিজের কাজের ভেতর আনন্দ খুঁজুন। কাজের প্রতি একঘেয়েমি দূর করার চেষ্টা করুন। কোনো কাজকে ছোট না মনে করে নিজেকে অভিনেতা মনে করে হলেও নিজের কাজের ভিতর আনন্দ খুঁজুন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।